সব জায়গায় দেখেন যে সবাই একটা কথা বলে, যত পেইড কোর্সও বলেন না কেন, সবাই জাস্ট একটা কথা বলে যে ভাই মার্কেট আপনার নিয়মে চলে না, মার্কেট আমার নিয়মে চলে না, মার্কেট মার্কেটের নিয়মে চলে। সো মার্কেট যে মার্কেটের নিয়মে চলে, কিন্তু কেউ এইটা বলে না যে মার্কেট কোন নিয়মে চলে। সবাই একটা কথা বলে যে ভাই মার্কেট মার্কেটের নিয়মে চলে, বাট মার্কেট কোন নিয়মে চলে এটা দুনিয়ার কেউ বলে না। আজকে এই ভিডিওতে আপনারা মার্কেট যে নিয়মে চলে সেই নিয়মটাই শিখবেন, কোনো সমস্যা নেই। আমি বলি মার্কেট মার্কেটের নিয়মে চলে, মার্কেট মার্কেট স্ট্রাকচারের নিয়মে চলে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে ঝাঁপিয়ে পড়ি। সো আমি শুরুতেই বলে রাখছি, আজকে আমি মার্কেট স্ট্রাকচার নিয়ে যেহেতু ভিডিও বানাবো, এই ভিডিওটার মধ্যে মার্কেট স্ট্রাকচারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখবো, ঠিক আছে? সো টাইমটা যত বেশি লাগবে ভিডিওটা হতে, অর্থাৎ ভিডিওটা যত বড় হবে, এই ভিডিওর মধ্যে মাল মশলা ততটুকু ডিপলি থাকবে, ততটুকু ভালোভাবে মাল মশলা থাকবে। সো আমি আবারও বলতেছি, এই ভিডিওর মধ্যে আপনি মার্কেট স্ট্রাকচারের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। সো এই ভিডিওটা যত বড় হবে বুঝবেন যে এই ভিডিওটা তত ডিপলি অ্যানালাইসিস করা হইতেছে। সো প্রথমে আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো, এই প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করেই আমরা মার্কেট স্ট্রাকচারটা শিখব। কেন প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে এই মার্কেট স্ট্রাকচারটা শিখব? অনেকেই জানেন না আসলে এই প্রাইস অ্যাকশনটা মূলত কী। তাদেরকে আমি আগে সিম্পলি সহজ করে ছোট করে বোঝাই দিতেছি যে এই প্রাইস অ্যাকশনটা কী। আমরা জানি মার্কেট কিসে চলে, পিপসে চলে বা পয়েন্টের উপরে চলতেছে। ধরে নিই আমরা মার্কেটের প্রাইসটা এই জায়গায় ছিল 100, ওকে? ধরে নিলাম মার্কেটের প্রাইসটা এই জায়গায় 100, মার্কেটটা কী করলো 100 থেকে 50 প্রাইসে চলে আসলো। প্রাইসটা কোথাতে চলে আসলো? 50-এ। এতটুকু মার্কেটটা আসতেই পারে, মার্কেটের প্রাইসটা 100 থেকে 50 পর্যন্ত কমতেই পারে, তাই না? বাট ঘটনাটা তখন ঘটবে যখন হুট করে মার্কেটের প্রাইসটা আবার 50 থেকে 70-এ চলে আসবে। তখন আপনারা কি বুঝতে পারতেছেন, মার্কেটটা প্রথমে 100 থেকে 50-এর মধ্যে আসছে, বাট মার্কেটটা তখন পরে কি করলো, আবার 50 থেকে তার বিপরীত ডিরেকশনে, মানে উপরের দিকে আবার 70 বাইরে গেল, মানে 50 থেকে আবার 70 হয়ে গেল। এখানে দেখেন তো প্রাইসের মধ্যে একটা অ্যাকশন বা রিয়াকশন হয়েছে না? প্রথম মার্কেটের প্রাইসটা কমলো, আবার হুট করে মার্কেটের প্রাইসটা বাইরে গেল। সো এটাই হচ্ছে প্রাইসের অ্যাকশন বা রিয়াকশন, আমরা যেটা প্রাইসের অ্যাকশন বলি, ওকে, বা প্রাইস অ্যাকশন বলি। তাহলে আপনারা কি বলতে পারেন, মার্কেটের মধ্যে যে প্রতিনিয়ত এই সুইংগুলো আমরা দেখতে পারতেছি, বিভিন্ন সুইংগুলা, তার মানে হচ্ছে কি এই প্রত্যেকটা সুইংই হচ্ছে প্রাইস অ্যাকশন। অর্থাৎ প্রাইজের এই উঠানামা ছাড়া বা প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেটের মধ্যে মুভমেন্ট করা পসিবল না। হয়তো কি হইতো মার্কেটের মধ্যে জানেন, একদম সারা জীবন হয়তো মার্কেটটা উপরের ডিরেকশনে যেত, অথবা সারা জীবন মার্কেটটা নিচের ডিরেকশনে আসতো, যেটা পসিবল না। মার্কেট বিভিন্ন সুইং করার মাধ্যমে তার প্রাইসটা কী করে, মুভমেন্ট করার মাধ্যমে মার্কেটটাকে কন্ট্রোল করে। সো প্রাইস অ্যাকশন, এই জন্য প্রাইস অ্যাকশনটা এত ইম্পর্টেন্ট। আর আমরা সবাই মার্কেটের মধ্যে যাই করতেছে বা যাই হইতেছে, আর আমরা সবাই যা দেখতেছি সবগুলোই হচ্ছে প্রাইস অ্যাকশন। আর এই জন্য সবাই এই মুভমেন্ট বা সুইংগুলোর উপরে ডিপেন্ড করে বা প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে কী করে ট্রেডিং করে। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাইস অ্যাকশনটা কি। তার মানে আমরা এখন এখানে কি বুঝতে পারতেছি, মার্কেটের যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রাইস অ্যাকশন না হইলে কি মার্কেটের এই স্ট্রাকচারটা তৈরি হবে? হবে না। আশা করি বুঝতে পারছেন আমি কেন বলছি যে প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমি এখন মার্কেট স্ট্রাকচারটা শিখবো। আশা করি প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচারটা কেন শিখবো সেটা বুঝতে পারছেন। উইদাউট প্রাইস অ্যাকশন মার্কেট পসিবল না। এবার আমরা শিখবো মার্কেট স্ট্রাকচারটা মূলত কী। এবার আমরা কী শিখবো, মার্কেট স্ট্রাকচারটা মূলত কী। সো শুরুতে আমি মার্কেট স্ট্রাকচার জিনিসটা কি সেটা বুঝাই। স্ট্রাকচার মানে আমরা কি বুঝি, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। স্ট্রাকচার মানে কি গঠন। যেমন আমরা সবাই ঘুড়ির সাথে অনেক পরিচিত, তাই না? আমরা সবাই ঘুড়ির সাথে অনেক পরিচিত, যে ছোটো থেকে আমরা অনেক ঘুড়ি উড়াইছি। বাট এই ঘুড়ির জন্য, ঘুড়ি বানাইতে গিয়ে প্রথম আমরা কি করতাম, প্রথমে ঘুড়ির জন্য কি করতাম, একটা গঠন তৈরি করতাম বা স্ট্রাকচার তৈরি করতাম না? এভাবে বাঁশের কঞ্চি দিয়া সুতা দিয়া বাইন্দা দেন হচ্ছে একটা স্ট্রাকচার রেডি করতাম। সো এই স্ট্রাকচারের মধ্যে পরে কী করতাম, কাগজ পলি যা দিয়া দেন হচ্ছে কী করতাম, আমরা ঘুড়িটা কমপ্লিট করতাম। এখন এই যে ঘুড়িটা তৈরি হয়েছে, ঘুড়ির স্ট্রাকচারটা কী ছিল, ওই যে বাঁশের কঞ্চি মঞ্চি দিয়ে একটা গঠন করছিলাম না, সেইটাই হচ্ছে কিন্তু এই ঘুড়ির স্ট্রাকচার। আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, যেমন আমি ধরেন যে একটা মানুষ, আমার চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাই না? দেন হচ্ছে কি আছে, আমার শরীর আছে, হাত আছে, পা আছে, চোখ দেখতেছে, নাক, মুখ, শরীরের মাংস, চামড়া, এই সব কিছু কিসের উপরে আছে, আমার শরীরের স্ট্রাকচারের উপরে আছে। আর আমার শরীরের স্ট্রাকচারটা কি, আমার কঙ্কাল, ঠিক আছে? আমার কঙ্কাল কি বলে আমি জানি না, ধরলাম কঙ্কাল। সো আমার এই কঙ্কালের উপরে কি আছে, আমার চামড়া আছে, রগ আছে, চোখ, নাক, মুখ, সব কিছু তৈরি হয়েছে, তাই না? তার মানে কি বলতেছি, আমাদের মানব দেহের যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমাদের কঙ্কাল। তাহলে মার্কেটের স্ট্রাকচারটা আপনি কি বলবেন, যেই জিনিসটার উপরে পরিপূর্ণ মার্কেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার।
যেমন আমরা বলতে পারি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে কাজ করি, বিভিন্ন প্রাইস অ্যাকশনের মুভ নিয়ে কাজ করতেছি, যেমন ছোট ছোট সুইং হইতে পারে, বড় বড় সুইং হইতে পারে, তারপরে হচ্ছে পুল ব্যাকগুলো হইতে পারে। এই সবগুলা মিলেই যে একটা মার্কেট তৈরি হচ্ছে না, যার উপরে এই সব কিছু মিলে মার্কেটটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। আর এই মার্কেটের স্ট্রাকচারটা 3টা উপাদান নিয়ে তৈরি হয়। আমরা জাস্ট এখন শিখলাম যে মার্কেটের স্ট্রাকচারটা কী, একটু পরে আমরা জানবো একদম ডিপলি কোন 3টা উপাদান দিয়ে এই মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে। তো আশা করি মার্কেটের স্ট্রাকচার জিনিসটা কী হইতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। ইভেন একটু পরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিসের উপরে ভিত্তি করে আমরা এত কিছু যে সুন্দরভাবে মার্কেটটা দেখতে পারতেছি, ওই স্ট্রাকচারটা মূলত দেখতে কীরকম, আর ওটার মধ্যে কীরকম আমরা বিভিন্ন জিনিস দেখতে পারতেছি। পুলব্যাক আছে, সুইং আছে, অনেক কিছু আছে, ক্যান্ডেল ম্যান্ডেল, বিভিন্ন চার্ট প্যাটার্ন আছে। কিসের উপরে বেস করে এত কিছু তৈরি হইতেছে? ওই মার্কেটটার স্ট্রাকচারের উপরে বেস করে তৈরি হইতেছে। সো মার্কেট স্ট্রাকচারটা কি এতটুকু বুঝলেন? সামনে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে মার্কেট স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটার গঠনটা কিভাবে হয়েছে। যেমন আমাদের শরীরের স্ট্রাকচার হচ্ছে আমাদের কঙ্কাল। আমাদের কঙ্কাল কি একদম আস্তে একটা কঙ্কাল? জীবনেও না। আমাদের হাতে এক ধরনের হাড় আছে, ঘাড়ে এক ধরনের হাড় আছে, পায়ে এক ধরনের হাড় আছে। সবগুলো হাড় একত্রিত হয়ে কী হয়েছে? আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। সো এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই যে মার্কেটের স্ট্রাকচারটা গঠন হইতেছে, সেইটা তাহলে কী দিয়ে গঠন হইতেছে? সেইটা 3টা বিষয়ের উপর ভিত্তি করে গঠন হইতেছে। কি? একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা কি? স্টেক এরিয়া। শেষ। মানে বুঝতে পারতেছেন তো? এই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড আর স্টেক এরিয়া পুরা মার্কেট স্ট্রাকচার জাস্ট এই 3টা বিষয়ের উপরে ডিপেন্ড করে তৈরি হইতেছে। মানে মার্কেট স্ট্রাকচার যে আমরা এত কিছু বলতেছি, তখন মার্কেটের স্ট্রাকচারটা গঠন হওয়ার পিছনে জাস্ট এই 3টা জিনিস দায়ী। এই 3টা জিনিসের উপর ভিত্তি করে মার্কেট স্ট্রাকচার গঠন হইতেছে। এখন কীভাবে সেটা আমি একটু ক্লিয়ারলি বলি। প্রথম কথা হচ্ছে মার্কেট কোন নিয়মে চলে? মার্কেটের স্ট্রাকচারের নিয়মে চলে। আর মার্কেট স্ট্রাকচার কি দিয়ে গঠিত? ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, স্টেক এরিয়া। তাহলে আমরা এখন এতটুকু বেসিক্যালি জানলাম যে মার্কেটের স্ট্রাকচারটা যে গঠন হইতেছে, সেটা কিসের মাধ্যমে গঠন হইতেছে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়া, তাই তো? এবার আমরা আরেকটু ডিপলি জানার চেষ্টা করব যে এই যে মার্কেটটার স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্টেক এরিয়া, এই 3টা বিষয় মিলা কিভাবে মার্কেটের স্ট্রাকচারটা গঠন হয়েছে সেটা আমরা এখন আবার জানব। এইবার এই স্ট্রাকচারটার মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে মূলত একটা মার্কেটের স্ট্রাকচার বা মার্কেটের কঙ্কালও বলতে পারেন আপনি, ঠিক আছে? এখন এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, একটু জায়গার যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে মার্কেটে কি করছে, এখানে একটা স্টেক এরিয়া তৈরি করছে, তাই না? স্টেক এরিয়াটার পরে দেখেন মার্কেটটা কি করছে, আবার একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে। এতটুকু আপনি বুঝতে পারছেন, স্টেক এরিয়া, ডাউন ট্রেন্ড। আবার এখানে দেখেন আরেকটা স্টেক এরিয়া তৈরি করছে, মানে কি বললেন? স্টেক এরিয়া, ডাউন ট্রেন্ড, আবার স্টেক এরিয়া, তারপর আবার দেখতেছেন যে আবার একটা আপ ট্রেন্ড, তাই না? এতটুকু পর্যন্ত আপ ট্রেন্ড। তারপরে আবার একটা জিনিস দেখেন তো, এখানে মার্কেটটা আবার এখান থেকে কি শুরু হয়েছে? ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এইবার আপনারা এই বিষয়টা তো ক্লিয়ারলি বুঝতে পারছেন এখানে কি হইলো। তার মানে এতটুকু বুঝতে পারতেছেন মার্কেটের স্ট্রাকচারটা মূলত স্টেক এরিয়া, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড দিয়েই তৈরি হয়। এই 3টা বিষয়ের উপরে ভিত্তি করে মার্কেটটার ভিতরে স্ট্রাকচারটা তৈরি হইতেছে। এতটুকু ক্লিয়ার। এবার চলেন আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। এবার আমরা যে বিষয়টা লক্ষ্য করতে হবে, মার্কেটের স্ট্রাকচারের মধ্যে 2টা জায়গা, ওই 2টা জায়গা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ওই 2টা জায়গায় আমাদেরকে চিহ্নিত করে দেবে যে মার্কেটটা এখন কোন দিকে যাবে। যেমন আমি যদি মসজিদ থেকে বের হই, তাহলে আমাকে সবাই কি বলবে? ওই তো মুসলমান, ওই মসজিদ থেকে বের হয়েছে, বলবে না? সেম মার্কেটের এমন 2টা জায়গা আছে, যেই 2টা জায়গা থেকে মার্কেটটা বের হওয়ার পর আপনি ক্লিয়ারলি বলতে পারবেন যে মার্কেটটা এখন আপ ট্রেন্ডে যাবে, অথবা ওই জায়গার থেকে বের হওয়ার পর আপনি বলতে পারবেন যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে যাবে। সো চলেন এখন আমরা ওই জিনিসগুলো বুঝি। ভাই এভাবে আপনাদেরকে দুনিয়ার কেউ বোঝাবে না, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আমি একদমই ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। সো ভিডিওটা বড় হইতেছে, যেখান থেকে শিখতে পারবেন সেই ভিডিওটা বড় হবেই, কিছু করার নাই ভাই। আমি কন্টেন্ট রেডি করতেছি না, আমি প্রত্যেকবার বলতেছি আমি জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে বা যে নলেজগুলো আছে আপনারা জানেন না এখনও মার্কেটের মধ্যে, ওইগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বিস্তারিতভাবে তুলে ধরতেছি। তো এত ডিপলি অ্যানালাইসিস বা ডিসকাস কেউ করবে না, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা যদি এরিয়া একটু খেয়াল করি, হ্যাঁ, এই এরিয়াটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেটটা কিন্তু এই জায়গায় স্টেক অবস্থায় ছিল, তাই না? ওকে, তার মানে কি এটা হচ্ছে মার্কেটের একটা চরিত্র, এই চরিত্রটার নাম কি? স্টেক চরিত্র, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওকে, একটু পরে এসে দেখেন তো মার্কেটটা আবার ওই স্টেকের ভিতরে গেছে, মানে কি মার্কেটটা একটা এরিয়ার ভিতরে আটকে রয়েছে, ওর ক্যারেক্টারটা হচ্ছে এখন এরকম। বাট একটু পরে যাওয়ার পরে দেখেন তো মার্কেটটা কী করছে, এই যে একটা ক্যারেক্টার ছিল সেটাকে ডিরেক্টলিও কী করছে? চেঞ্জ করে ফেলছে। তার মানে কি মার্কেটটা ওর যে তখন একটা ক্যারেক্টার ছিল, স্টেক এরিয়ার ক্যারেক্টার, সেটাকে চেঞ্জ করে ফেলছে, তাই না? এই যে ব্রেক করে ফেলছে। তখন আপনি কি বলতে পারেন জানেন? এটা হচ্ছে
এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেটটা ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে, তাই না? তার মানে এই জায়গাটার মধ্যে মার্কেটটা কী করছে, নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলছে। একটু ক্লিয়ার করি। ওকে, তাহলে এতটুকু আপনি ক্লিয়ার হয়েছেন যে স্টেক এরিয়া হওয়ার পরে এই জায়গাটা এরকম একটা এরিয়া যে জায়গায় মার্কেটটা নিজের চরিত্রকে চেঞ্জ করে ফেলছে। ওকে, এইবার দেখার বিষয় হচ্ছে মার্কেটটা দেখেন এই যে ক্যারেক্টারটা চেঞ্জ করছে, এতক্ষণ কিন্তু একটা জায়গার মধ্যে ছিল, বাট পরে কি করছে মার্কেটটা একদম ক্রমান্বয়ে একটা নিজেকে ডাউনের দিকে নিয়ে গেছে, তাই না? তার মানে কি বলতে পারতেছেন, একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। এইবার আমি যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এইগুলাই আপনার মূলত ট্রেডিং অবস্থায় লাগবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা ট্রেডিং মানে ট্রেড করার সময় খেয়াল করি না, বিদায় আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, চেঞ্জ অফ ক্যারেক্টার কিচ্ছু বুঝতে পারি না। একটু মনোযোগ দেন। তার মানে কি, যেই এরিয়ার থেকে মার্কেটটা নিজেকে বা নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করে, মানে যেই এরিয়ার থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে একটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে, সেই এরিয়াটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এরিয়া। সেই এরিয়াটা কি? ডিস্ট্রিবিউশন এরিয়া। ওকে, আবার দেখেন এখানে একটু ডাউন ট্রেন্ড চলছিল না? ওকে, তারপরে আবার দেখেন এখানে আরেকটা স্টেক এরিয়া তৈরি করছে, তাই না? পরে আবার কি করছে দেখেন, এর টুকের বেশি কি মার্কেট যাইতে পারছে? পারে নাই। বাট একটু পরে দেখেন মার্কেটটা কি করছে, আবার এখানে নিজের ক্যারেক্টারটাকে কি করছে, চেঞ্জ করে ফেলছে। এই যে এই এরিয়াটায় মার্কেটটা কি করছে, নিজের ক্যারেক্টারকে এখানে চেঞ্জ করে ফেলছে। তার মানে কি, এই জায়গাটায় আরেকটা এরকম এরিয়া যেখান থেকে কি করছে মার্কেটটা এতক্ষণ একটা স্টেক এরিয়ার ভিতরে বা ক্যারেক্টারের ভিতরে ছিল, মার্কেটের নিজের ক্যারেক্টারটা চেঞ্জ করে মার্কেটটা কি করছে, আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করছে। তার মানে আমি কী বলতে পারি, যেই এরিয়াটা থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টার বা চরিত্রটাকে চেঞ্জ করে মার্কেটটা কী করছে, আপ ট্রেন্ডের দিকে চলে গেছে, ওই এরিয়াটা হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া। অনেকে এটাকে টপ বলে, অনেকে এটাকে বটম বলে, কোনো সমস্যা নেই ভাই, আপনি বলতে পারেন। আপনি ট্রেডিং শিখার হইতেছে ম্যাটার করতেছে, আপনি বোঝাটা ম্যাটার করে, কী নামে শিখতেছেন সেটা ম্যাটার করে না। আপনি বাঙালি স্টাইলে শিখেন, বাট বুঝেন ট্রেডিংটা কীভাবে হইতেছে। তাহলে এটা ক্লিয়ারলি কি বুঝলেন, যেই এরিয়াটা থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে ডাউনের দিকে আসবে, ওই এরিয়াটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এরিয়া। আর মার্কেটটা যেই এরিয়া থেকে নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে কি করবে, আপ ট্রেন্ড বানায় ফেলবে, ওই এরিয়াটা হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া। তাহলে এইটা আমরা ক্লিয়ারলি বলতে পারতাছি, ডিস্ট্রিবিউশনের পরে সবসময় মার্কেটটা কি হবে, ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে ডাউন ট্রেন্ডে মার্কেটটা আসবে। ডিস্ট্রিবিউশনের পরে মার্কেটটা কী করবে, নিজের ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেটটা অলওয়েজ ডাউন ট্রেন্ডের দিকে আসবে। হইতে পারে বড় ট্রেন্ড, হইতে পারে ছোট ট্রেন্ড, বাট ডাউন ট্রেন্ডে আসবে। আবার আরেকটা কি কথা বলতে পারি, মার্কেটটা অ্যাকুমুলেশনের পর সবসময় কী করবে, মার্কেটটা নিজের ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাবে। ক্লিয়ার হইতে পারছেন তো? অ্যাকুমুলেশনের পর মার্কেটটা নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে কোন দিকে যাবে, আপ ট্রেন্ডের দিকে যাবে। ওকে, এবার আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে অ্যাকুমুলেশন হয়েছে আর ডিস্ট্রিবিউশন হয়েছে, প্রথম আমি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে, বলেন তো এই ডিস্ট্রিবিউশনটা কি একটা স্টেক এরিয়া না? হ্যাঁ, একটা স্টেক এরিয়া। বাট এই ডিস্ট্রিবিউশনের মধ্যে সবসময় যে স্টেক এরিয়া হবে সেটা কোনো কথা না ভাই। এই ডিস্ট্রিবিউশন এরিয়াটা এরকম হইতে পারতো যে মার্কেটটা এই দিক থেকে কী করছে, এইভাবে একটা আপ ট্রেন্ড হয়ে আসছিল। ধরেন যে মার্কেটটা কি আসলো, এইটুক অবস্থায় আপ ট্রেন্ডের দিকে আসছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনি কী দেখতে পারতেছেন, মার্কেটটা ক্লিয়ারলি আপ ট্রেন্ড, তাই না? ওকে, মার্কেটটা এতটুকু এসে কী করলো, আবার একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি করে ফেললো। এতটুকু এসে মার্কেটটা কী করলো, একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি করলো। তখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেটটা তখন আপ ট্রেন্ডে যেতেছিল, প্রত্যেকটা লো কি ক্রমান্বয়ে হাই না? বাট এইখানে আসার পরে দেখেন মার্কেটটা কী করছে, নিজের যে লোটা ছিল সেটাকে ভেঙে দিয়েছে, অর্থাৎ কি ক্যারেক্টারটা এখানে চেঞ্জ করে ফেলছে। এতক্ষণ মার্কেটের ক্যারেক্টার ছিল কি আপ ট্রেন্ড, আর এই জায়গায় আসার পরে ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে মার্কেটটা কী করে ফেললো, নিজেকে ডাউন ট্রেন্ডের দিকে নিয়ে গেল। তাহলে আপনি কি বলতে পারেন, যেই এরিয়াটায় মার্কেটটা কী করছে, তার পূর্বের যে একটা চরিত্র ছিল, আপ ট্রেন্ডের চরিত্র, ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে যেই এরিয়াটার মধ্যে, সেই এরিয়াটাই হচ্ছে কি আপনার ডিস্ট্রিবিউশন এরিয়া। তার মানে বুঝতে পারতেছেন, ডিস্ট্রিবিউশন যে আপনার শুধুমাত্র স্টেক এরিয়া হবে সেটা কোনো কথা না। যে এরিয়াটার মধ্যে আইসা মার্কেটটা নিজের পূর্বের ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলবে সেটাই হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এরিয়া, মানে উপরের দিকে থাকবে। ডিস্ট্রিবিউশন সবসময় উপরের দিকে থাকে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ডিস্ট্রিবিউশন থেকে ক্যারেক্টার চেঞ্জ করার পরে মার্কেটটা কী করে সবসময় নিচের দিকে আসে। আশা করি বুঝতে পারছেন। যখন দেখবেন যে এই স্টেক এরিয়া সারা অ্যাকুমুলেশন বা ডিস্ট্রিবিউশন এরিয়াগুলো তৈরি হইতেছে, তখনই দেখবেন যে ওইখানে রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হইতে পারে। এখানে ডাবল টপ তৈরি হইতে পারে, ট্রিপল টপ তৈরি হইতে পারে, অথবা ডাইরেক্টলি মনে করেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেমন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, এমন হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন তৈরি হতে পারে। বাট এই অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন এরিয়াগুলো হইতেছে ওই এরিয়াগুলো যেখান থেকে মার্কেটটা নিজের পূর্বের ক্যারেক্টারকে চেঞ্জ করে তার বিপরীত ডিরেকশনে ক্যারেক্টারে যাওয়া শুরু করে।
দ্যাটস ওয়াই আপনারা এতদিন মার্কেটের মধ্যে মানুষ দেখছেন যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে কেমনে শিখাইছে। বাট আপনাকে একটু ডিপলি জানতে হবে মার্কেটটা কীভাবে চলতেছে, তাহলে আপনি প্রপারলি বুঝা ট্রেড নিতে পারবেন। আর এই মার্কেট স্ট্রাকচারের কারণে আপনারা যখনই ট্রেড নিতেন কোনো একটা ডিরেকশনে, মার্কেটটা একটু যাওয়ার পরে আপনার বিপরীত ডিরেকশনে চলে আসতো। যেমন দেখেন এইখানে আপনি ক্লিয়ারলি দেখতেছেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, এইখানে তাহলে আপনি কী মনে করবেন মার্কেট তো ডাউন ট্রেন্ডে চলতেছে। পরে যখন এখান থেকে এতটুকু উপরে আসবে আপনি বলবেন যে না, এখান থেকে যেহেতু আমার এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এখান থেকে মার্কেটটা ডাউনে যাবে। আপনি যখনই ট্রেডটা নেন মার্কেটটা কী করে আপনার বিপরীত ডিরেকশনে যাওয়া শুরু করে। ভাই আপনি যদি ভুলভাল জায়গায় ট্রেড নেন এটা কি আমার দোষ? সেম আবার এই জায়গায় দেখেন এতটুকু আসার পরে মানুষ মনে করবে কি মার্কেটটা একটা আপ ট্রেন্ডে চলতেছে, ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে ট্রেড লাগায় বসবে, পরে ট্রেডটা নিচ্ছে মার্কেট টুস করে ডাউনের দিকে চলে আসছে। কিছু করার নাই ভাই, মার্কেট তো চলতেছিল আপনার ডাউন ট্রেন্ডেই। আপনি যদি আপ ট্রেন্ডে ট্রেড নেন তাহলে তো হবে না, মার্কেটের স্ট্রাকচার আগে বুঝতে হবে, মার্কেটের স্ট্রাকচারটা আগে বুঝতে হবে। তাহলে আশা করি আপনারা অলরেডি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যখনই ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলছে মার্কেটটা, তখন কোন দিকে আসছে? ডাউন ট্রেন্ডে আসছে। অলওয়েজ ডিস্ট্রিবিউশনের পর, যখন ডিস্ট্রিবিউশনের পর মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করবে, মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসবে, এটা আপনি ক্লিয়ার থাকবেন। আর মার্কেটটা পুল ব্যাক নিবে, পুল ব্যাকটা আমি একটু পরে ক্লিয়ারলি শেখাবো, কারণ এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যদি আমি আপনাকে একদম ডিপলি শিখাইতে চাই তাহলে আপনাকে পুল ব্যাক জানতে হবে। আর আমি পুল ব্যাক কিন্তু রাখছি আমার লিস্টের মধ্যে, পুল ব্যাকটাও বোঝাবো। বাট আগে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনটা আপনি বুঝেন, তখনই আপনি হায়ার হাই হায়ার লো কী আছে সব কিছু বুঝতে পারবেন, ব্রেকআউট স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন। আমি জানি আমি অনেক টাইম নিয়ে শিখাইতেছি, বাট আমি চাই ভাই আপনি একটা ভিডিও দেখেন, প্রপারলি শিখেন, নেক্সট আপনার আর এইসব নিয়ে কোনো প্রবলেম না হোক, আমি এইটা চাই। তাহলে আমরা এতটুকু বলতে পারি ক্লিয়ার যে মার্কেটটা কী করে, ডিস্ট্রিবিউশনের পরে অলওয়েজ ক্যারেক্টারটা যখন চেঞ্জ করবে তখন কী করে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে আসবে। ওকে, এবার একটু আচ্ছা আরেকটা লাইভ এক্সাম্পল দেখাই। এই জায়গায় দেখেন আপনারা কী হয়েছে, মার্কেটটা এতটুকু পর্যন্ত একটু খেয়াল করেন তো মার্কেটটা আপ ট্রেন্ডে গেছে কি না। মার্কেটটা আপ ট্রেন্ডে গেছে না, বাট দেখেন এইটা কী ছিল, লাস্ট লো ছিল, তাই না? মার্কেটটা কিন্তু এদিকে ঠিকই আসছে, আসার পর কী করছে, হুট করে মার্কেটটা ওর এই যে একটা ক্যারেক্টার ছিল এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলছে। আপ ট্রেন্ডে যাওয়ার যে একটা ক্যারেক্টার ছিল এখানে দেখছেন না, CHO সিলেক্সি, CH মানে হচ্ছে চেঞ্জ, ও মানে হচ্ছে অফ, সি মানে হচ্ছে ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলছে। সো এখানে কি হয়েছে, ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলছে, তার মানে কি পূর্বের আপ ট্রেন্ডের ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলছে। তার মানে কি হইতে পারে, যেহেতু ও এতক্ষণ আপ ট্রেন্ডে চলতেছিল আর ক্যারেক্টারকেও চেঞ্জ করে ফেলছে, তার মানে কি এই এরিয়াটাই হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এরিয়া। আর যখন ডিস্ট্রিবিউশন এরিয়া থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করছে, তার মানে অতি শীঘ্রই মার্কেটের মধ্যে কি আসবে, ডাউন ট্রেন্ড আসবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা যেহেতু বুঝতে পারছেন যে অলওয়েজ যে স্টেক এরিয়া দিয়ে এই মার্কেটটা ডিস্ট্রিবিউশন করবে সেটা কোনো কথা না। এখন অনেকে বলবেন যে ভাই এটা কীভাবে রিভার্সাল চার্ট প্যাটার্ন হইলো। আমি একটু ক্লিয়ার করে আপনাকে ধারণা দিই। ধরেন যে মার্কেটের বডিটা এই জায়গায় আছে, এতটুকু পর্যন্ত শ্যাডোটা তৈরি করছে, তাই না? আবার এদিকে একটু নিচে আইসা এতটুকু পর্যন্ত একুরেট বডিটা তৈরি করছে, কোনো শ্যাডো ম্যাডো কিচ্ছু নাই, এতটুকু বডি। এখন আপনি কী করবেন, আমি বলছিলাম এটা একটা এরিয়া হয়, এটুকু এরিয়া একটু ড্র করেন তো দেখেন ডাবল টপ প্যাটার্ন তৈরি হয় কিনা। ভাই প্যাটার্ন তৈরি হবে, যেমন এখানে দেখেন অ্যাকুমুলেশন হয়েছে না, স্টেক এরিয়া যদি না হয় তো দেখেন তবু এটাকে একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে যে ডাবল বটম হইবে না কোনো কথা নাই, এখানে মাঝে মধ্যে কী হয়, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারে তৈরি হয়। অনেক ভাই আপনার চার্ট প্যাটার্ন যে আপনার কতটুকু কাজে লাগবে আপনি যদি মার্কেট স্ট্রাকচারটা প্রপারলি শিখতে পারেন। ভাই মানে কী যে শিখে ফেলছেন অলরেডি, আমি অনেক ডিপলি অ্যানালাইসিস করছি। যারা এখন আমার চার্ট প্যাটার্নের ভিডিওটা দেখেন নাই, ক্লিয়ারলি আগে ওই ভিডিওটা শিখেন। ওই চার্ট প্যাটার্নের ভিডিওটা যদি আপনি শিখেন ভাই, ওইটার সাইকোলজি দিয়ে আপনি যদি এই মার্কেট স্ট্রাকচারের সাইকোলজির সাথে মিক্স করে ট্রেড শিখতে পারেন, ভাই আপনার ট্রেডিংয়ের অ্যাকুরেসি যে কোন লেভেলে যাবে জাস্ট বলার বাহিরে। তাহলে বুঝতে পারলেন যে ডিস্ট্রিবিউশনটা কীভাবে তৈরি হইতেছে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর, আর ডিস্ট্রিবিউশনের পরে অলওয়েজ ডাউন ট্রেন্ড আসবে। এখন আমরা একটু খেয়াল করি অ্যাকুমুলেশনের দিকে। দেখেন তো এখানে যে অ্যাকুমুলেশনটা হয়েছে এটাকে একটা স্টেক এরিয়ার ভিতরে হয়েছে না, একটুক এরিয়ার ভিতরে মার্কেটটা আটকাইছিল, পরে কী করছে হুট করে মার্কেটটা কী করছে একটা হাই মেরে দিছে। মানে কি ওর যে ক্যারেক্টার এতক্ষণ ছিল ডাউন ট্রেন্ডের ক্যারেক্টার, দেন হচ্ছে স্টেক এরিয়ার ক্যারেক্টার, সেটা কিন্তু মার্কেট চেঞ্জ করে ফেলছে, তাই না? তারপরে দেখেন মার্কেটটা কী করছে, আবার একটু ডাউনের দিকে আসছে, বাট পরে যে ডাউনে আসছে ওইটার লোটা কিন্তু এই লোয়ের চাইতেও হাই। খেয়াল করছেন? এখন এই অ্যাকুমুলেশন যে সব সময় এরকম স্টেক এরিয়ার ভিতরেই হবে সেটা কোনো কথা না। এখানে কিছু রিভার্সাল চার্ট প্যাটার্নও তৈরি হইতে পারে, দেন হচ্ছে দেখা যেতে পারে যে মার্কেটটা ধরেন যে এইভাবে ডাউন ট্রেন্ডে আসলো 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 এইভাবে আসলো। ওকে, হুট করে কী করলো মার্কেটটা, আইসা এই যে পূর্বের যে একটা হাই ছিল না এই হাইটাকেও ব্রেক করে দিবে। তার মানে মার্কেট এখানে কী হয়েছে, এখানে হয়েছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কী হইতে পারে, যেহেতু মার্কেটটা এখানে নিজের পূর্বের যে ক্যারেক্টারটা ছিল সেটাকে চেঞ্জ করে ফেলছে, এখানে কোনো স্টেক এরিয়া হয়েছে হয় নাই কিন্তু। তাহলে কি হইলো, এখানে এইটাই হচ্ছে আমার অ্যাকুমুলেশন এরিয়া। মার্কেটটা একটা
মার্কেটটা একটা ডিরেকশন থেকে আসার পর নিজের যে পূর্বের ক্যারেক্টার ছিল সেটাকে হুট করে চেঞ্জ করে ফেলছে, আর মার্কেটটা এখন কী করবে, ক্রমান্বয়ে আবার আপ ট্রেন্ডের দিকে চলে যাবে। তার মানে বলতে পারি আমার অ্যাকুমুলেশনের পর অলওয়েজ কী আসবে, আপ ট্রেন্ড আসবে। অ্যাকুমুলেশনের পর অলওয়েজ কী আসবে, আপ ট্রেন্ডে আসবে। আমি আপনাদেরকে ভাই লাইভ মার্কেটের মধ্যে এগুলো প্রুভ করে দিব, কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট আগে প্রপার যেই সাইকোলজিগুলো সেইগুলো ডিপলি শিখেন। আপনারা এই জায়গায় এই দায়িকগুলোর ভিতরে আপনারা যত ভালোভাবে সাইকোলজিগুলো শিখতে পারবেন, তখন লাইভ মার্কেটের মধ্যে আমি যখন আপনাদেরকে দেখাবো আরও ক্লিয়ারলি শিখতে পারবেন যে আসলে কীভাবে এগুলো কাজ করতেছে। তাহলে বুঝতে পারলেন অ্যাকুমুলেশন যে সবসময় এই এই যে, তাহলে বুঝতে পারলেন তো তাহলে কি বুঝতে পারলেন, অ্যাকুমুলেশন যে সবসময় স্টেক এরিয়ার মধ্যে তৈরি হবে সেটা কোনো কথা না। অ্যাকুমুলেশন একটা ট্রেন থেকে আসার পরও সেটা ডাইরেক্টলি কী করতে পারে, নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারে। হইতে পারে এখানে বিভিন্ন, যেমন এখানে দেখেন একটা হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন তৈরি করছে। আবার যদি এটা এই শ্যাডোটা একটু নিচের দিকে আসতো তাহলে কী হয়, এই এরিয়ার ভিতরে একটা ডাবল বটম তৈরি হয়েছে, অনেক সময় ট্রিপল বটম তৈরি হয়, হইতেই পারে ভাই। বাট মার্কেটটা ক্যারেক্টারকে চেঞ্জ করবে। আপনারা এই ভিডিওটা দেখার পর লাইভ মার্কেটের মধ্যে চেক করবেন বা প্র্যাকটিস করবেন, আপনারা ক্লিয়ারলি আমার কথা কাজে প্রমাণ পাইবেন, ঠিক আছে? এইভাবে কেউ আপনাদেরকে শিখাবে না। অনেক টাইম নিয়ে বলতেছি কারণ আমি চাই আপনি একদম ডিপলি শিখেন। এই সাইকোলজির উপরে ডিপেন্ড করবে আপনি কি শিখবেন, কতটুকু পারতেছেন না পারতেছেন। ওকে, এইবার একটা জিনিস আপনারা খেয়াল করেন তো, এতক্ষণ যে আমি আপনাদেরকে এই যে ডিস্ট্রিবিউশন দেখাইলাম, অ্যাকুমুলেশন দেখাইলাম, মার্কেটটা কীভাবে নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করতেছে সেইগুলো বললাম, এতগুলা বিষয়ের ভিতরে মার্কেট, এগুলো কিন্তু সবগুলো মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, তাই না? এই যে আমি আপনাদের এতক্ষণ মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম, এই জায়গায় 3টা টপিক ছাড়া আপনারা কি কোনো এক্সট্রা টপিক পাইছেন? একটা ছিল ডাউন ট্রেন্ড, একটা ছিল আপ ট্রেন্ড, আরেকটা ছিল স্টেক এরিয়া। বলেন তো এই 3টা টপিক ছাড়া কোনো এক্সট্রা টপিক এই জায়গায় আপনি পাইছেন? পান নাই। কারণ মার্কেট গঠন হয়েছে এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়া দিয়া। আর মার্কেট কোন নিয়মে চলে? মার্কেটের স্ট্রাকচারের নিয়মে চলে। সো এখন থেকে আপনাদের ট্রেডিংয়ের চিন্তা ধারণা একটু চেঞ্জ করেন, জাস্ট এই 3টা জিনিসের উপরে আপনারা ট্রেডিংয়ে এক্সপার্ট হন। আর এই 3টা জিনিস অ্যাপ্লাই কোথায় করবেন? মার্কেটের স্ট্রাকচারটা ভালোভাবে প্র্যাকটিস করে বুঝা তারপরে আপনারা কি করবেন? অ্যাপ্লাই করবেন মার্কেটের মধ্যে আপনাদের ট্রেডগুলো। আপনাদের ট্রেডের অ্যাকুরেসি খুব ভালো থাকবে। কারণ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাইতেছে তখন আপনি শিওর হয়ে গেছেন যে মার্কেট ডিস্ট্রিবিউশন ছিল এতক্ষণ, ক্যারেক্টার চেঞ্জ করছে, ইভেন ডাউনের দিকে মার্কেট যাওয়া শুরু করছে। তখন আপনি বলতে পারেন যে মার্কেটটা যখন পুল ব্যাকের জন্য উপরে যাবে, আমি যদি ওই দিক থেকে ট্রেড নিতে পারি, কোন কোন রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি করতে পারে, বা নিচের দিকে কন্টিনিউয়েশন, বিয়ারিশ কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন তৈরি করতে পারে, অনেক কিছু তৈরি হইতে পারে। তখন আপনি ওই অনুযায়ী ট্রেড নেবেন। আশা করি বুঝতে পারতেছেন। সব কিছু ভাই যখন মিক্স হয়ে যাব না, ট্রেডিংটা আসলে এরকমভাবে মানুষ শিখায় যে আপনি টোটাল ট্রেডিংটা একসাথে মিক্স করতে পারতেছেন না। তাহলে এই জন্য আপনাদের ট্রেডিংয়ের নলেজগুলো অসম্পূর্ণ, আর পুরোপুরি নলেজ কেউ দিতেছে না। মনে করেন যে ট্রেডিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার হইতেছে একটা ধাঁধার মতো। এই সম্পূর্ণ ধাঁধাটাকে যারা এখন পর্যন্ত একসাথে করে নিতে পারছে ওরা প্রফিটেবল ট্রেডার হইতে পারছে। আর যারা এই পুরাটা ধাঁধারে একসাথে করতে পারে নাই, ওই শিখছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ওই শিখছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, একটা টপিকের উপর সবাই দৌড়াইতেছে, বাট পুরাটা টপিকের যে একসাথে কম্বাইন করব এই নলেজটা ভাই কারোর মধ্যে নাই। ইভেন এতটুক ধাঁধার মানে ইশারা ইঙ্গিত কেউ দেয় না। এই পুরাটা হচ্ছে একটা ধাঁধা। আপনি ট্রেডিংয়ের টোটাল নলেজকে আপনার একসাথে মিক্স করতে হবে। আর এই মিক্স কইরা আপনি লাস্ট পর্যন্ত যার উপরে বেস কইরা ট্রেড নেবেন সেইটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সেইটাই হচ্ছে এই 3টা টপিক মার্কেট স্ট্রাকচার যার উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়া। ক্লিয়ার? সো আপনাদের লস হওয়ার 2টা কারণ, একটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, 2টা হচ্ছে পুলব্যাক। 2টা কি? পুলব্যাক জিনিসটা কি আমি একটু পরেই শিখাবো, কোনো সমস্যা নাই। তবে এতটুকু আপনারা শিওর থাকেন যে আজকের পর থেকে আপনাদের ট্রেডিংয়ের চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেন। হয়তো আপ ট্রেন্ডে এক্সপার্ট হন, নয়তো ডাউন ট্রেন্ডে এক্সপার্ট হন, নয়তো স্টেক এরিয়া এক্সপার্ট হন। আর যদি পারেন সবগুলা একসাথে শিখেন, ভালোভাবে শিখেন, প্রত্যেকটা একটা কইরা, তারপরে মার্কেট স্ট্রাকচার দেখে ওইগুলা অ্যাপ্লাই করা শিখেন। মার্কেটের স্ট্রাকচার কখন কি বলতেছে, মার্কেট কোন দিকে দৌড়াইতেছে। সবাই বলে না ট্রেন্ড ইজ ফ্রেন্ড, আরে ভাই মার্কেট স্ট্রাকচার ইজ ফ্রেন্ড। তুমি মার্কেট স্ট্রাকচার যখন ফলো করে যেদিকে ট্রেড নিবা ওই ট্রেডটাই তোমার ট্রেন্ডি ট্রেড হইব। তুমি যখন ডিস্ট্রিবিউশনে ট্রেড নিবা তুমি তখন বুঝতেছো এটা ডিস্ট্রিবিউশন, মার্কেটটা যে কোনো সময় নিচের দিকে যাবে, তো তুমি ডিস্ট্রিবিউশন থেকে একটু উপরের দিক থেকে ট্রেডটা নাও, তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার পসিবিলিটি হাই থাকবে। 2-একটা ফেক ব্রেকআউট দিলে প্রবলেম নাই, ফেক ব্রেকআউটের বাইরে গিয়ে ট্রেড নাও। ওইটা বোঝার অ্যাবিলিটি হইতে হবে। ওইটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি প্রপার মানুষের কাছ থেকে শিখবা, ইভেন প্রপারলি প্র্যাকটিস করবা। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি শিখাই দিতেছি, এখন প্র্যাকটিসটা হচ্ছে তোমার উপরে।
তুমি কিভাবে প্র্যাকটিস করবা, নিজে কতক্ষণ টাইম দিবা, এগুলো নিয়ে একটু ভিডিওর পরে দিকে কথা বলবো, বাট এখন শিখাই। এতক্ষণে সবাই এতটুকু অলরেডি বুঝে গেছেন যে মার্কেটের স্ট্রাকচারটা কীভাবে গঠন হয়েছে, এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্টেক এরিয়া আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়া, এই তিনটাকে আমরা একটু ডিপলি শেখার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাক জিনিসটা কি সেটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমরা যে মার্কেট স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে এই তিনটা টপিক নিয়ে আমরা ট্রেড নিব বা অ্যানালাইসিস করব, সেইখানে আমাদের এই পুল ব্যাকটা মারাত্মক লেভেলে কাজ করতেছে। আর আমরা লস হওয়ার মেইন কারণটাই হচ্ছে এই পুল ব্যাক। এই পুল ব্যাকটাই হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল, এন্ট্রি পয়েন্ট, আমরা কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নিতেছি। আর আমাদের প্রফিটগুলো সবসময় ডিপেন্ড করে কিসের উপরে জানেন, আমাদের এন্ট্রির উপরে, আমরা কত ভালো জায়গা থেকে এন্ট্রি নিতে পারতেছি। সো বুঝতেই পারতেছেন, এই যেহেতু আমাদের এই পুল ব্যাকটা এন্ট্রি পয়েন্ট, ওই ডিসাইড করে আমরা কতটুকু টেক প্রফিট পাবো, মানে কতটুকু লাভ হবে, ওই ডিসাইড করে আমাদের স্টপ লসটা কতটুকু বড় হবে, ওই ডিসাইড করে আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নিব। আশা করি বুঝতে পারতেছেন পুল ব্যাকটা কতটুকু ইম্পর্টেন্ট। আর একটা জিনিস নিয়ে আপনারা মাথা ঘামায়েন না, এই যে দেখেন আমি পুল ব্যাকের সাথে আমি কি লিখছি, সুইং লিখছি। ভাই এই দুইটা কিন্তু এক না, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে দুইটা একসাথে লিখছি। পুল ব্যাক আর সুইং দুইটা হচ্ছে খালাতো ভাই, একজন আরেকজনের খালাতো ভাই। সুইং কি আর পুল ব্যাক কি, শুরুতে আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন যে আমরা যখন দোলনার মধ্যে থাকি, ধরেন যে এটা একটা দোলনা, এই দোলনাটা দোল খাইতে পারে, সর্বোচ্চ কতটুকু যেতে পারে, এতটুকু যেতে পারে না, এদিকে এতটুকু যেতে পারে। সো পুল ব্যাক হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা সর্বোচ্চ যেতে পারে। যেমন ধরেন যে এই সুইংয়ের সর্বোচ্চ লেভেল সামনের দিকে এতটুক, সো এটা হচ্ছে এটার পুল ব্যাক, সামনের দিকে, আর পিছনের দিকে সর্বোচ্চ এতটুকু আসতে পারে, দ্যাটস ওয়াই পিছনের দিকে পুল ব্যাক হচ্ছে এতটুক সর্বোচ্চ। এটাই হচ্ছে পুল ব্যাক। আর সুইংটা কি, এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আসছে এই পুরোটা সুইং। আবার এই সুইংটা আরও ছোটো হইতে পারে, এতটুকু হইতে পারে, আবার এতটুকু হইতে পারে, দোলনার স্পিডের উপরে ডিপেন্ড করবে। বাট সর্বোচ্চ লেভেল কত পর্যন্ত আসছিল, এতটুকু আসছিল, এতটুকু আসছিল সর্বোচ্চ। ধরেন যে এই, তাহলে আমি কি বোঝাতে চাইলাম, ধরেন যে আমাকে একজন পিছনে থেকে এই দোলনার মধ্যে ধাক্কা দিছে, সর্বোচ্চ প্রথমবার এই জায়গা আর এই জায়গা পর্যন্ত আসছিল, তাহলে কি হলো, সামনের দিকে সর্বোচ্চ পুলব্যাক ছিল এইটা, আর পিছনের দিকে সর্বোচ্চ পুলব্যাক ছিল এইটা, এর বেশি ও দোলনাটা যাইতে পারে নাই। বাট ধীরে ধীরে যখন দোলনার গতি কমছে, তখন দোলনাটার সুইংটা কমে আসছে, দোলনার সুইংটা কমে আসছে না, বাট পুলব্যাকটা সর্বোচ্চ কত ছিল, পুলব্যাকটা তাহলে কি বুঝতেছেন, সর্বোচ্চ হিসাবটা। এবার একটু আমি মার্কেটের সুইংগুলোর ভিতরে আপনাকে পুল ব্যাকটা কী জিনিস সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। যেমন আমি যদি এইখানে আপনাকে পুল ব্যাক আর সুইংয়ের একটা এক্সাম্পল দিই, দেখেন মার্কেটের ডাউন কতটুকু ছিল, সর্বনিম্ন এতটুকু পর্যন্ত না, বাট মার্কেটটা কী করছে, উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে নেমে আসে, তাই না? আর আমরা কি জানি, মার্কেটটা যখন একদিকে যাওয়ার পরে তার বিপরীত ডিরেকশন আসে, তখন ওইটা হয় কি সুইং। বাট এইটা যেহেতু সর্বনিম্ন লেভেল, এটা হচ্ছে একটা পুল ব্যাক এরিয়া, ঠিক আছে। আরেকটা পুল ব্যাক এরিয়া তাহলে কোনটা হবে, মার্কেটটা সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গেছে দেখেন তো, এই জায়গা পর্যন্ত আসছে, এর বেশি যাইতে পারছে, পারে নাই। সো এইটা হচ্ছে ওর আরেকটা পুল ব্যাক এরিয়া, এটা হচ্ছে পুল ব্যাকের লোয়েস্ট এরিয়া, এটা হচ্ছে পুল ব্যাকের হাইয়েস্ট এরিয়া। আশা করি সুইং আর পুল ব্যাকের মধ্যে তফাৎটা কি বুঝতে পারছেন। আবার যদি আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে মার্কেটটা এইভাবে ডাউনের দিকে যেতেছিল, বাট একটু উপরের দিকে যাওয়ার সময় মার্কেটটা এইভাবে গেছে, তারপরে আবার এইভাবে গেছে। এই ক্ষেত্রে আপনি কী বলতে পারেন জানেন, এই যে আপনার একটা সুইং তৈরি হয়েছিল এই জায়গায়, বড় একটা সুইং, সো এই সুইংটার ক্ষেত্রে কী হয়েছে, মার্কেটটা এটা হচ্ছিল ওর লোয়েস্ট পয়েন্ট, মানে এটা হচ্ছে একটা ওর পুল ব্যাক এরিয়া, মানে সবচেয়ে নিম্ন লেভেল, পুল ব্যাকটার সবচেয়ে নিম্ন লেভেল। আর এখানে দেখেন একটু যাওয়ার পরে একটা সুইং তৈরি হয়েছে, মার্কেটটা যখন একদিকে যাওয়ার পরে